সত্যি বলতে একটা কুকুর পালন করা আর একটা সন্তান মানুষ করা আসলে একই। পার্থক্য শুধু ওরা কথা বলতে পারে না। চারপাশের প্রতিটি প্রাণী আর উড়ে বেড়ানো পাখিকে আমি ভালোবাসি, আর আমার নিজের একটা পোষা প্রাণী থাকায় আমি খুব খুশি। প্রাণীদের জীবন খুব ছোট হয়, আর ওরা আপনার সঙ্গেই দিনটা কাটাতে ভালোবাসে। চুপ্পি আমারই একটা অংশ, আমার অস্তিত্বের সবটুকু জুড়ে ও আছে। লিলি আমাকে কোমল হতে শিখিয়েছে। ও যখন খুশি থাকে আমিও খুশি থাকি। মূল ব্যাপারটা এটাই। সবকিছু খুব ধীরে ধীরে এবং সাবলীলভাবে ঘটেছিল। কোনো পরিকল্পনা ছিল না। এমন না যে আমরা কুকুর ছানার জন্য বিছানা বা খাবার এনে রেখেছিলাম। ও এমনি বাড়ির একটা অংশ হয়ে গেল, তারপর হয়ে উঠলো আমার জীবনের অংশ। আমার মনে হয় একবার প্রেমে পড়লে মানুষ আর পেছনে ফিরে তাকায় না বা ভাবে না যে কিভাবে এবং কেন হলো। এমন একটা দিনের কথা আমার মনে পড়ে না যেদিন ওকে এনেছি বলে আমি আফসোস করেছি। আমি তিস্তা জোসেফ। আমি ভারতের পুনে থেকে বলছি। আমি একজন ভেটেরিনারি সার্জন। জীবনের কোনো পর্যায়েই আমি পশু চিকিৎসক ছাড়া অন্য কিছুই হতে চাইনি। আমি তখন নাগপুরে প্রথম বর্ষের ছাত্রী, স্নাতক ডিগ্রির জন্য পড়াশোনা করছি। আমার সেই সময়ের রুমমেট ডক্টর নিকিতা আমার কাছে কাঁদতে কাঁদতে এলো। বলল, ওইখানে যে ছোট্ট একটা কুকুরছানা আছে সেটি হাঁটতে পারছে না। আমরা গেলাম আর খুঁজলাম, কিন্তু ওকে পেলাম না। তারপর একদিন রাস্তার মোড় ঘুরে এলো কালো রঙের সে ছোট্ট কিছু একটা লাফাতে লাফাতে। জন্ম থেকে চুপ্পি প্যারালাইজিকে আক্রান্ত, তাই ও মূলত লাফিয়ে লাফিয়ে চলে। আর ও সত্যিই খুব ছোট ছিল। ওর বয়স তখন 2.5 মাসের মতো হবে, এরকমই হবে বয়সটা। তো ওটাই ছিল প্রথমবার যখন আমি ওকে দেখি। নিকিতা বলল, আমরা কি ওকে কিছু সময়ের জন্য বাসায় নিয়ে যেতে পারি, শুধু চিকিৎসার জন্য? সেটাই হতে শুরু করলো, আর এভাবেই ও বাড়িতে এলো। শুরুর দিকে ও খুব একটা মিশুক ছিল না। 1 বছর বয়সের দিকে কোনো এক সময় ও মেনে নিল যে এটাই ওর বাড়ি, এবং তারপর ও আমাদের ভীষণ ভালোবাসতে শুরু করলো, যা খুব মজার ছিল। তো কোমরের নিচ থেকে ওর শরীর এক ধরনের অবশ প্যারালিজিক। মলত্যাগ বা প্রস্রাব করার উপর ওর কোনো নিয়ন্ত্রণ নেই। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো, ভাবাই যায় না কতটা পরিষ্কার করতে হতো। শুরুর দিকে পেছনের অংশে হাত দিলে ও খুব অস্বস্তি বোধ করত, তাই ডায়পার পরানোর কোনো প্রশ্নই ছিল না। আমি কি কোনো এক পর্যায়ে হিমশিম খেয়েছিলাম? হ্যাঁ, কারণ এটা খুব ক্লান্তিকর ছিল। চাকরি, ক্লিনিক, তারপর ফিরে এসে পড়াশোনা, এবং তারপর পরিষ্কার করা। যখন ওর বয়স 2-3 বছর হলো, ও ডায়পার পরা মেনে নিল এবং কখনো সেটা ছিঁড়ে ফেলেনি, যার জন্য আমি খুব কৃতজ্ঞ। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, এমনকি আজও করে, ছোট থাকতেই ওকে মুক্তি দিয়ে দেয়া কি ভালো ছিল না? সেই সময় ওকে ছেড়ে দেওয়ার মানে হতো ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া। আমরা এখন যতটা সেবা দিতে পারছি তা যদি না পারতাম, হ্যাঁ, হয়তো তখন উত্তরটা হতো ওকে চলে যেতে দেয়া। কিন্তু যেহেতু এখন আমরা পারছি, আরও কষ্টে নেই, আমরাও কষ্টে নেই, এবং আমাদের জীবনযাত্রার মানও ঠিক আছে, আমরা খুব খুশি। তাই ওর জীবন কেড়ে নেওয়ার প্রশ্ন কখনোই আসেনি। আমি জানতাম বড় কুকুর অনেক বেশি খায়, কিন্তু বুঝিনি যে ঠিক কতটা খায়। কুকুরের জন্য আপনি যা যা কিনতে চান সেগুলোর দাম বাড়তেই থাকে। আমি একবার একটা তোয়ালে দেখেছিলাম 120 মার্কিন ডলারের, গোসলের তোয়ালে। কুকুরের জন্য আমি ওটা কিনিনি। এমনকি কুকুরের লাইফ জ্যাকেট, ভালো মানের গুলো প্রায় 70 বা 80 ডলার। নিউ এর পেছনে খরচ বছরে প্রায় $3,410 মতো হয়, কারণ ওর হার্টের সমস্যা আছে।
শুধু ওদের জন্যই আমার একটা আলাদা ফান্ড আছে। হ্যাঁ, প্রতি মাসে আমি $680 ওদের অ্যাকাউন্টে আলাদা করে রাখি। আমি আবু, বয়স 25 বছর। আমি একজন পেট গ্রুমার। আমি, আমার বয়ফ্রেন্ড যাকে আমি ড্যাড নামে ডাকি, আর আমাদের 2 কুকুর হ্যাশ ব্রাউন ও নিউ নিউ। আমরা 4 সদস্য একসঙ্গে থাকি। হ্যাশ ব্রাউনের বয়স 3 বছর, নিউ নিউ এর বয়স 10 বছর। নিউ নিউ খুব শান্ত ও ঘেউ ঘেউ করে না, চুপচাপ শুয়ে থাকে, সারাক্ষণ ঘুমায়। তো আমরা সফলভাবে একটা হলুদ রঙের কুকুরছানা দত্তক নিলাম, একটা গোল্ডেন রিট্রিভার, খুবই কিউট আর তুলতুলে। হ্যাশ ব্রাউন আমার খেলনাগুলো ছিঁড়ে ফেলতো, ওগুলোর অনেক দাম। বাক্সে ভরা 4-5টা খেলনার দাম $68 বেশি হতে পারে, আর ও 1 ঘন্টারও কম সময়ে সেগুলো নষ্ট করে ফেলতো, মাঝে মাঝে মাত্র 30 মিনিটে। তাই ভাবলাম আমি নিজেই সেগুলো বিক্রি করি না কেন, লাভের অর্থ দিয়ে আমি ওর খেলনা নষ্ট করার খরচ চালাতে পারবো। কিন্তু অবশ্যই আমি যখন বিক্রি শুরু করলাম ওর আগ্রহ কমে গেল, হয়তো অনেক বেশি খেলনা ছিল বলে। ও এখনো খেলে, কিন্তু আগের মতো আর ছিঁড়ে ফেলে না। ড্যাড ড্রাইভিং আর স্কুটার চালানোর কাজ করে, তাই ও তাকে বেশি ভালোবাসে, কারণ সেই ওকে বাইরে খেলতে নিয়ে যায়। আমি মম, আমি কোনো কাজের না, ও হয়তো তাই ভাবে। মম তো আমাকে কখনো স্কুটারে চড়ায় না, মম আমাকে গাড়িতে করে কোথাও নিয়ে যায় না, কিন্তু ড্যাড ড্রাইভ করে, তাই ও গাড়িতে উঠতে পারলেই হলো। মম সঙ্গে আছে কি নেই তাতে ওর কিছু আসে যায় না। আমার মনে হয় পশ্চিমা বিশ্ব এ ব্যাপারে অনেক এগিয়ে গেছে। ওদের থেরাপি অ্যানিমাল বা চিকিৎসার সহায়ক প্রাণী আছে। থেরাপিস্টের ঘরে কুকুর থাকে, বিড়াল থাকে। আপনি জানেন সেখানকার থেরাপি অ্যানিমালগুলো রোগীকে সারিয়ে তুলতে সাহায্য করে। যেমন যখন আমার মানসিক বিপর্যয় ঘটে আর লিলি আমার পাশে থাকে এবং ও গড়গড় শব্দে আবেগ প্রকাশ করে, আমি শুধু ওর গায়ে হাত রাখি এবং বিষয়টা এত প্রশান্তিদায়ক আর ধ্যানের মতো যে এটা আপনাকে স্বস্তি দেয়। এটা নিঃসন্দেহে এক ধরনের প্রাকৃতিক বিষণ্ণতানাশক বা অ্যান্টিডিপ্রেসেন্ট। মানুষ ওষুধের বদলে এটা বেছে নিতে পারে। আমার নাম রিদা জাহরা। আমার বাড়ি পাকিস্তানের ইসলামাবাদে এবং আমি একজন মনোবিজ্ঞানী যে আরোগ্য ও সংযোগে বিশ্বাসী। খুব ছোটবেলায় আমি ইরানে চলে গিয়েছিলাম। আমার বাবা একজন কূটনীতিক ছিলেন, তাই আমরা খুব বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছি। আমার বয়স তখন মাত্র 18 যখন আমি এখানে আসি। আমার মনে হয় পাকিস্তানের মতো দেশে যেখানে সমাজে পুরুষতান্ত্রিকতা প্রবল, সেখানে একজন নারী হিসেবে জীবন কাটানো সহজ নয়, এবং বিশেষ করে যখন আপনাকে একজন স্বাধীনচেতা নারী হিসেবে বাঁচতে হয়, সবকিছু একা করতে হয়। তাই দৈনন্দিন জীবন পরিচালনা, বাইরের কাজ সামলানো, এমনকি ইমোশনাল ট্রমা, এসব নিয়ে অনেক চাপ থাকে। আমি ভাবতাম আমাকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং শক্ত দেখাতে হবে। আমার মধ্যে কোনো কোমলতা থাকা চলবে না, এবং আমি নিজের ভেতরের কোমলতাটা মেরেই ফেলেছিলাম। আমি মার্শাল আর্ট শিখতে চেয়েছিলাম এবং ভাবলেশহীন হতে চেয়েছিলাম, কোমল নয়। আমি সবসময় আমার চারপাশে দেয়াল তুলে রাখতাম। আমি যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত থাকতাম। কিন্তু লিলি আমার জীবনে আসার পর ও আমাকে ধৈর্যশীল হতে শিখিয়েছে এবং আমাকে সেই ভালোবাসা দিয়েছে যার জন্য আমি ব্যাকুল ছিলাম। ও আমাকে কোমল হতে দিয়েছে। আমি বুঝতে পেরেছি কিভাবে আমি কোমল থেকেও প্রয়োজনে নিজেকে রক্ষা করতে পারি। $2018 সালে আমি চংকিংয়ে যাই।
তখন আমরা ক্যানেল বা প্রজনন খামারের কুকুরদের ওপর প্র্যাকটিস করতাম। ওরা নোংরা ছিল, অনাদরে থাকতো, আর পশম সব জট পাকানো। প্রতিটা কুকুরের অবস্থা ছিল খুব খারাপ। ওগুলো ছিল প্রজনন খামারের কুকুর। যেহেতু ওরা ভালোবাসা পেত না, ওরা আসলে খুব বাধ্য ছিল। তখন আমি বুঝতেই পারিনি যে কুকুরের গ্রুমিং সহজ নয়, কুকুর কামড়াতেও পারে। তাইওয়ানে ফিরে আসার পর আমি প্রথমে অন্য জায়গায় কাজ করি। 2022 সালের আগে আমি আমার দোকান খুলিনি। আমি ভাবিনি এটা এমন হবে। এটা দেখতে খুব সুন্দর একটা পেশা মনে হয়, কিন্তু বাস্তবে এটা ক্লান্তিকর, নোংরা এবং খুব শারীরিক পরিশ্রমের কাজ। এটা আপনাদের কানের ক্ষতি করতে পারে। আমার শ্রবণ শক্তি খুব একটা ভালো নয়, কারণ ড্রায়ারের শব্দ প্রায় 100 ডেসিবেল, আর কুকুরগুলো ঘেউ ঘেউ করতেই থাকে, সেটাও প্রায় 70 থেকে 80 ডেসিবেল। কিন্তু কামড় খাওয়াটাই হলো সবচেয়ে বাজে অংশ। হ্যাঁ, শুরুর দিকে বাকিদের মতো আমিও ভাবতাম এসব কাজ খুব সুন্দর হবে, কুকুরগুলো কত কিউট, রোজ আমি ওদের আদর করব, ওদের সঙ্গে খেলবো। কিন্তু আপনি যতদিন কাজ করবেন তত বুঝবেন যে গ্রুমিং মানে গ্রুমিং, খেলা মানে খেলা, দুটোকে মেশানো যায় না। আগের গ্রুমিং আর এখনকার গ্রুমিং এর পার্থক্য হলো সেবা দেওয়ার ধরন। এখন আমাদের ডগি স্পা ট্রিটমেন্ট এবং ত্বকের যত্ন নেওয়ার ব্যবস্থা আছে, আর হেয়ার কাটের ক্ষেত্রেও এখন অনেক ধরনের স্টাইলিং অপশন আছে। আমি সবসময় প্রাণী আর বিড়াল পছন্দ করতাম, আর মনে পড়ে ছোটবেলায় আমি সবসময় বাইরের বিড়াল কুকুর বাড়িতে নিয়ে আসতাম, আর তার জন্য বকুনি খেতাম। অবশেষে 30 বছর বয়সে, এতগুলো বছর পর, যখন আমি প্রথম নিজের একটা জায়গা পেলাম, আমি ভাবলাম আমার একটা বিড়াল চাই, কারণ আমার ওইটুকু ছোট জায়গায় আমি ওকেই রাখতে পারবো। যখন আমি ওকে প্রথম কোলে নিলাম, ও খুব ছোট ছিল। কোনো একটা অজানা টান আমাকে ওর দিকে নিয়ে গেল। মনে হলো ও আমাকেই বেছে নিয়েছে। জানেন, ও আমার সঙ্গেই যেতে চেয়েছিল। আমার মনে হয় ও আমাকে আরো ভালো মানুষ হতে সহায়তা করেছে। ওর আগে আমার জীবনটা খুব যান্ত্রিক ছিল। আমি যা করতাম সবকিছুর ওপর আমার নিয়ন্ত্রণ থাকতে হতো। কিন্তু জানেনই তো, আপনি একটা প্রাণীকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করাতে পারবেন না। তাই ও যদি ঘুমাতে চায় তো ঘুমাবেই। ওকে নাড়ানোর জন্য আপনি কিছুই করতে পারবেন না। এটা আপনাকে আরো ধৈর্যশীল হতে শেখায় এবং আরো মেনে নেওয়াটা শেখায়। তাই ও আমাকে জীবনের মূল্য বুঝতে শিখিয়েছে। এবং আমি মনে করি সহমর্মিতা, গ্রহণযোগ্যতা এবং ধৈর্য হলো সেই মূল দক্ষতা যা প্রত্যেক ভালো মনোবিজ্ঞানীর থাকা উচিত। আমার সবসময় মনে হতো আমি কোথাও খাপ খাওয়াতে পারছি না। কোনো বাড়িতেই আমার নিজের জায়গা আছে বলে মনে হতো না। এমন না যে আমি পেট রাখার পরিকল্পনা করেছিলাম বা সহযোগিতা পাওয়ার জন্য কিছু একটা চেয়েছিলাম। এটা এমনিই হয়ে গেল। একদিন আমি বুঝলাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওর সঙ্গে কফি খাওয়া, সেটাই আমার কাছে ঘর। তাই এরপর আমি কোথায় আছি সেটার গুরুত্বপূর্ণ ছিল না, কারণ আস্থার জায়গা হিসেবে ও আমার সব হয়ে উঠেছিল। এই উপলব্ধিটা যে ওই আমার ঘর আমাকে ভীষণ শান্তি দিয়েছিল, আমি বলে বোঝাতে পারবো না। এটা হঠাৎ করে এমন এক মানসিক শান্তি এনে দিল যেন সবকিছু ঠিক জায়গা মতো বসে গেল, এবং সেটা ছিল অবিশ্বাস্য। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এর জন্য আমি কতটা কৃতজ্ঞ, কারণ তারপর থেকে সবকিছু অনেক সহজ হয়ে গেছে।
মানুষ যখন মানসিক চাপে থাকে তখন তাদের মস্তিষ্কের স্মৃতি জমা করে রাখার ক্ষমতা থাকে। তাই তারা তাদের ট্রমা বা আঘাতগুলো বারবার অনুভব করে, যেন সেটা এখনই ঘটছে, যদিও সেটা অতীতের কোনো ঘটনা। কিন্তু একটা প্রাণী তারা চাপ অনুভব করবে। যেমন ধরুন, কোনো শিকারী প্রাণী কাছে এলে, কিন্তু ঘটনাটা শেষ হয়ে গেলে তারা সেটা বয়ে বেড়ায় না। তারা বর্তমান মুহূর্তেই বাঁচে। তারা তাদের ট্রমা নতুন করে অনুভব করে না। এবং প্রাণীদের দিকে তাকিয়েই আমরা অনেক কিছু শিখতে পারি। তাই যারা পৃথিবীর নিষ্ঠুর রূপটা দেখেছে তারা স্বাভাবিকভাবেই প্রাণী এবং তাদের ভালোবাসার প্রতি আকৃষ্ট হয়। সমাজ যেসব নিয়ম চাপিয়ে দেয় তা ভাঙার ভয় করবেন না, নিজের নিয়ম ভাঙার ভয় করুন। আপনি সত্যটা জানেন, তাই সেটা বলুন, সেভাবেই বাঁচুন। নিজের জায়গা করে নিন, প্রাণ খুলে হাসুন, গান গান, নাচুন, আরো বেশি করে সেই কাজগুলো করুন যা আপনাকে খুশি করে। এবং একটা সুন্দর জীবন পেতে হলে আগে মেনে নিন যে আপনি সেটা পাওয়ার যোগ্য। কারণ জীবনটা খুব ছোট, জানেন? বাঁচুন, প্রাণ ভরে বাঁচুন। প্রাণীরা শারীরিক প্রতিবন্ধকতাকে আমাদের মতো করে দেখে না। যেদিন প্রথমবার ওকে হুইল চেয়ারে বসানো হলো, ও সঙ্গে সঙ্গেই সেটা মেনে নিল। তো ও হুইল চেয়ার ব্যবহার করতো প্রায় 10 বছর বয়স পর্যন্ত। আমার মনে হয় ওটা ওর জন্য আর আরামদায়ক নয়, তাই ও এখন আর ওটা ব্যবহার করে না। কিন্তু ও বাইরে যায় 1 ঘন্টার জন্য, বা ও যদি টেনে নিতে পারে তবে প্রতিদিন সন্ধ্যায় 1.5 ঘন্টার জন্য হাঁটতে যায়। ও রোদ খুব পছন্দ করে। তো ওর কাছ থেকে আমি এত কিছু শিখেছি যা আমি আমার প্রতিদিনের প্র্যাকটিসে প্রয়োগ করি, সেটা অকল্পনীয়। আমার মনে হয় ওর কারণে আমি বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা বোঝা অনেক শিখেছি। কারণ কুকুরের সংকেত বোঝার জন্য লেজটা আমার ছিল না। আমি শরীর, চোখ, কান দেখি, এবং সেটা 100 ভাগ ওর কারণেই। তো এখন সবকিছু একটু ধীর গতির। এবছর ও 14তে পড়লো। ওকে বড় করার অনেকটা সময় আমি একাই ছিলাম। আজ সেটা অনেক সহজ, কারণ আমার পার্টনার বেশিরভাগ সময় আমার সঙ্গে থাকে। তাই আমি কাজে যাই। আমার কাজের সময় এখন আর আগের মতো 12 থেকে 14 ঘন্টা না, শুধু এটা নিশ্চিত করার জন্য যে আমরা যেন একসাথে সবচেয়ে বেশি সময় কাটাতে পারি। চুপ্পি আমারই একটা অংশ, আমার অস্তিত্বের সবটুকু জুড়ে ও আছে। ওর ড্যাড সাঁতার কাটতে পছন্দ করত, কিন্তু সেই সময় হ্যাশ ব্রাউন পানি একদমই পছন্দ করত না। ওর বয়স তখন মাত্র 3 মাস, আর ও খুব ভয় পেত। প্রথমবার যখন ও সাঁতার কাটলো, ও একটু লাফিয়ে লাফিয়ে গেল, ঠিক ওভাবেই। পরে ও আস্তে আস্তে সৈকতে অভ্যস্ত হতে শুরু করলো। তারপর পুলে এবং পানিতে কিভাবে খেলতে হয় তা শিখতে শুরু করলো। পানিতে ঝাঁপ দিতে লাগলো। তারপর ও সমুদ্রে নামলো এবং সাঁতার কাটতেই থাকলো। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি চিৎকার করে বললাম, ফিরে এসো। আমি ভয় পাচ্ছিলাম যে ও সাঁতার থামাবে না এবং আমার থেকে সাঁতরে চলে যাবে। ও এটা খুব ভালোবাসে, আর আমার মনে হয় সাঁতার দারুণ ব্যায়াম। দৌড়ালে হাড়ের জোড়ায় চাপ পড়তে পারে, কিন্তু সাঁতার, এটা ওর পায়ের পেশি গড়ে তুলতে সাহায্য করে। এতে পুরো শরীরের ব্যায়াম হয়। কুকুরদের জন্য সাঁতার একটা দারুণ ওয়ার্কআউট, বিশেষ করে যাদের পায়ে সমস্যা আছে। আমার মনে হয় হ্যাশ ব্রাউন খুব খুশি হয় যখন ও পানিতে খেলে। আমি তীরে বসে থাকি, এমনকি আমরা যখন ডগ পুলেও যাই, আমি কখনোই পানিতে নামি না।
আমি শুধু বোর্ডের উপর বসে থাকি। আমি পানিতে নামি না যদি না প্রচণ্ড গরম থাকে। তখন হয়তো নামতে পারি, তবে অবশ্যই গায়ে লাইফ জ্যাকেট পরে। আগামী বছরের মার্চে আমরা ওকে জাপানে নিয়ে যাচ্ছি বরফে খেলার জন্য, কারণ আমি ওকে বরফে খেলতে দেখতে চাই। আমার মনে হয় বরফে খেলতে পারলে ও খুব খুশি হবে। যখন ও খুশি থাকে আমিও খুশি থাকি। হ্যাঁ, মূল ব্যাপারটা এটাই।